পরম প্রাপ্তি। খুবই দরিদ্র পরিবারের মেয়ে সঞ্চিতা। বাবা মা দারিদ্রতার কারণে দ্বিতীয় সন্তান কথা মাথাতেই আনতে পারেনি। পড়াশোনায় সে নিঃসন্দেহে একজন মেধাবী ছাত্রী। নিজের পড়াশুনোর খরচ সে নিজেই চালাতো, বাড়ির পাশে থাকা কাগজের কারখানায় কাজ করে। বেশ অনেকটা পড়াশুনোর পর এবার তার উঁচু পাড়ি দেওয়ার পালা। বাবা মায়ের সম্মতি নিয়ে কলকাতায় গেল ডাক্তারি পড়তে। কলেজের প্রথম মাসটা তাকে নিতান্তই হাসির খোরাক হিসেবে নিল সবাই। গ্রামের মেয়ে তো, আচার পোশাক কথাবার্তা চলাফেরা সবার থেকে অনেকটাই আলাদা ছিল। তাই হয়তো সবার গলায় আটকাচ্ছিল ওকে হজম করতে। আসলে লোকচক্ষুর খাতিরে মানুষ যতই বলুক গরিব বড়লোক সাদা কালো সবই সমান, ভিতর থেকে মানাটা বেশিরভাগ মানুষের কাছেই কষ্টদায়ক ব্যাপার। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন বাড়িতে থাকা না খেতে পাওয়া বাবা মায়ের চিন্তা, হোস্টেলের অতিরিক্ত ভাড়া, কলেজে সিনিয়রদের টর্চার সবটা যেন কেমন গুলিয়ে যাচ্ছিল তার। ক্লান্ত শরীরে এক জায়গায় বসল। ছুটির দিনগুলোতে সে রবীন্দ্র সরোবরে চলে যায়। অনেকটা সময় ধরে লেকের হাওয়া খেতে খেতে গাছের তলায় বসে নিজেকে আবারও একটা নতুন চলতি দিনের জন্য প্রস্তুত করে সে। সেদিনও তাই করেছিল। তবে পার্থক্য এটাই ছিল, সেদিন সে খানিকটা হাড় মেনে যাওয়ার নিঃশ্বাস ফেলেই বসেছিল। নিজের অজান্তেই চোখ দিয়ে হঠাৎ জল পড়তে লাগলো তার। চোখের জলটা মুছবে বলে ব্যাগ থেকে রুমালটা বের করতে যাবে, ঠিক সেই সময় সাদা ধবধবে একটা রুমাল অচেনা এক হাত বাড়িয়ে দিল। পিছনে তাকিয়ে সেই অপরিচিত ব্যক্তিটিকে দেখতে গিয়ে দেখল তারই ক্লাসমেট অভয়। সেও এখানেই এসেছিল। দূর থেকে সঞ্চিতাকে দেখতে পেয়ে কাছে আসতে না আসতেই বুঝতে পেরেছিল যে ও কাঁদবে, তাই তাড়াতাড়ি রুমালটা সে এগিয়ে দিয়েছিল। সঞ্চিতা সচরাচর তার ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করে না, তবে বিগত 1 মাসে সে অভয়কে অল্প হলেই চিনতে পেরেছিল। তাই কান্নার কারণ জিজ্ঞাসা করতে সবটা না হলেও খানিকটা তার সাথে শেয়ার সে করেছিল। অভয় খুব চঞ্চল প্রকৃতির ছেলে, প্রচণ্ড কথা বলতে ভালোবাসে। ঠাট্টা ইয়ার্কি হাসি মজা এই নিয়েই তার সারাদিন চলে যায়। সেও হোস্টেলে থাকে। অভয়ের বাবা মা গত হয়েছেন আজ 6 বছর, তাই সে নিজের পড়াশুনোর খরচ নিজেই চালায়, পার্ট টাইম একটা ক্যাফেতে কাজ করে। এত চঞ্চল প্রকৃতির ছেলে হয়েও সঞ্চিতার কথার একটাই উত্তর সে দিয়েছিল সেদিন, গতকালের কথা চিন্তা করলে ভবিষ্যতে না পাওয়া সফলতা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সো জাস্ট রিল্যাক্স। যে কারণে কলকাতায় এসেছো সেই কারণটাকে বাস্তবায়িত করো। এই বলে সে চলে যায়। সঞ্চিতার ভালো লাগে এটা ভেবেই এত বঞ্চনার মাঝখানেও সে একটা ওয়েল উইশার্স পেয়েছে বটে। সে মন স্থির একটা টানা দীর্ঘশ্বাস ফেলে। তাকে ডাক্তার হতেই হবে। এরপর থেকে সে তার জার্নি শুরু করে হাসির মাধ্যমে। হোস্টেল, সকালে টিফিন, কলেজ, লাইব্রেরি, নোটস, আড্ডা ইত্যাদি ইত্যাদি নিয়ে। পড়াশুনো চলাকালীনই অভয়ের সাথে তার বন্ধুত্বটা একেবারে পাকাপোক্ত হয়ে যায়। বন্ধুত্বটা এমনই যেন দুজন দুজনকে খোঁচা না মরলে নয়, যেমন দুজন দুজনের সাথে ঝগড়া না করলে নয়, যেমন দুজন দুজনার ভালো আছিস, খেয়েছিস, কেন খাসনি এইসব জিজ্ঞাসা না করলে নয়। বন্ধুত্বটা এতটাই পাকাপোক্ত হয়ে গিয়েছিল যে বেশ কিছুদিনের মধ্যেই সঞ্চিতা উপলব্ধি করতে পেরেছিল যে তাদের বন্ধুত্বটা আর বন্ধুত্বের মধ্যে নেই, সেটা আরও বেশি এগিয়ে গিয়েছে। সঞ্চিতা খুব বুদ্ধিমত্তা মেয়ে। সে বুঝতে পেরেছিল তার পিছনে কিন্তু তার অভিভাবক আছেন। সে ভালো মন্দ গরিব বড়লোক যেমনই হোক না কেন আছেন, কিন্তু অভয়ের কিন্তু কোনো অভিভাবক নেই। সুতরাং তার জীবনটাকে তাকে নিজেই গুছিয়ে নিতে হবে। এই ভেবে যাতে তার লক্ষ্যভ্রষ্ট সে না হয়, সঞ্চিতা আস্তে আস্তে অভয়ের সাথে দূরত্ব করা শুরু করে দিল।
অভয় প্রথম দিকটা না বুঝতে পারলেও পরের দিকে এসে বুঝতে পেরেছিল সে বটে। সে বুঝতে পেরেছিল সঞ্চিতার নীরবতাকে। সে বুঝতে পেরেছিল সঞ্চিতার মুখ ফিরিয়ে চলে যাওয়াকে। সে বুঝতে পেরেছিল নোটস চাইতেও অন্য একজনের কাছ থেকে নোটস নেওয়ার বাহানাকে। সে আর জোর করেনি। ভেবেছিল হয়তো সঞ্চিতারও কিছু ব্যক্তিগত অসুবিধা হচ্ছে, যার কারণে হয়তো সে দূরত্ব বজায় রাখছে। যাই হোক, এইভাবে সম্পূর্ণ বছরটা তারা কাটালো, একে অপরকে সাহায্য করেও এবং মুখ ফিরিয়ে নিয়েও। এইভাবে এক এক করে পরবর্তী বছর, তার পরবর্তী বছর আসতে থাকলো। এইভাবে পড়াশুনোর মাধ্যমে শেষ বছর পরীক্ষাতে দুজনাই যথারীতি পরীক্ষা দিল। দুজনাই খুব ভালো পরীক্ষা দিল। এর কিছুদিন পর সঞ্চিতা ভাবল বেশ অনেক দিন হয়ে গেল বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। রেজাল্ট আউট পর্যন্ত একটু ঘুরে আসলেই হয়। বাবা মা কেমন আছেন নিজের চোখে দেখে শান্তিও পেত, আর তাছাড়া বাবা মাও যেহেতু অনেক দিন ওকে দেখেনি, বাবা মাও একটু শান্তি পেত। এই বলে সে গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরতেই বাবা মাকে দেখেই অঝরে চোখ দিয়ে জল পড়তে থাকলো তার। এই যে আনন্দের জল, আটকে রাখা যায়? বাবা মাও তাই। সঞ্চিতাকে দেখে নিজেদের চোখের জল আর আটকে রাখতে পারল না। ভালোবাসার সাথে মেয়েকে বুকে জড়িয়ে নিল। এরপর যেটা হয় সেটাই। আমাদের প্রত্যেকের বাবা মাই যেমনি অনেক দিন পর নিজেদের সন্তানকে কাছে পেলে আদর যত্ন, ভালো ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পোশাক সমস্তটাই করলো। সঞ্চিতার ক্ষেত্রেও এর অন্যথা কিছু হয়নি। এইভাবে বেশ সপ্তাহে 2 কেটে যাওয়ার পর সঞ্চিতার আবারও হোস্টেলে ফেরার পালা। বাবা মা চোখের জলের মাধ্যমে মেয়েকে বিদায় জানালো। সঞ্চিতা হোস্টেলে ফিরে অপেক্ষায় থাকলো রেজাল্ট আউটের। চলে এলো সেই দিন। রেজাল্টের তালিকায় নিজের নামটাকে 2য় স্থানে দেখে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। হাঁটু গেড়ে বসে পড়ল, হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার এত দিনের এত বছরের পরিশ্রম, এত কষ্ট, বাবা মায়ের এত কষ্ট, সমস্তটাই আজ সফল হয়েছে। সে ডাক্তার হতে পারবে। কান্নায় সে ভেঙে পড়ল। খুবই কান্না, এই যে আনন্দের কান্না। নিজেকে কিছুটা শান্ত করে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এরপর সে প্রথমেই খুঁজতে থাকলো অভয়কে, তার রেজাল্ট কেমন হয়েছে। কিন্তু চারিদিকে তাকিয়েও অভয়কে সে দেখতে পেল না। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। অভয়ের হোস্টেলে অভয়ের কয়েকটা বন্ধুর দিয়ে খবর পাঠালো। অভয় হোস্টেলেই ছিল। অভয় দেখেছিল সঞ্চিতা কেমন রেজাল্ট করেছে। সে তার রেজাল্টে খুব খুশিও ছিল। যথারীতি অভয়ের বন্ধুরা অভয়ের কাছে এসে বলল সঞ্চিতা তোর সাথে দেখা করতে চায়। অভয় বলল, কেন? এখন দেখা করে আর কি হবে? এটাই তো চেয়েছিল, ব্যাস হয়ে গেছে, ভালো রেজাল্ট করেছি, এর বাইরে আর কি চাই ওর? মিটে গেছে। ও দূরত্বটা তো এই কারণেই বজায় করতে চেয়েছিল যাতে আমার ভালো রেজাল্ট হয়। ভালো রেজাল্ট তো হয়ে গেছে, ব্যাস এরপর আর ওর সাথে আমার কিসের সম্পর্ক? আড়াল থেকে সঞ্চিতা সবটাই শুনেছিল। কিছুটা অভিমান নিয়ে বুকে কিছুটা কষ্ট চেপে রেখে সেখান থেকে ছুটে পালিয়ে গেল সে। এর বেশ কয়েকদিন বাদে সঞ্চিতা বাড়ি ফিরবে ঠিক করলো। বাড়ি ফিরবে বলে ব্যাগও গোছন গাছন করতে লাগলো। বাড়ি ফিরবে বলে ব্যাগটাকে নিয়ে হোস্টেল থেকে ছুটি নিয়ে সে স্টেশন গেল। স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়েছে, এমন সময় পিছন দিক দিয়ে আওয়াজ এলো সঞ্চিতা বলে। সে পিছনে ফিরে দেখল একটি ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে অপরিচিত একটি ছেলে। খানিক বাদে বুঝতে পারল তাকে সে ডাকছে না,
তারই নামে থাকা পাশে এক মেয়েকে সে ডাকছে। তার বয়সই হবে। মনটা তার ভেঙে গেল। আশা করেছিল অভয় হয়তো তাকে ডাকবে। আশাহীন মন নিয়ে সে বাড়ি ফিরল। বাড়ির দরজাটা খুলতে যাবে এমন সময় দেখতে পেল ঘরের মধ্যে বাবার সাথে একটা পরিচিত গলার ছেলে কথা বলছে। গলাটা খুবই পরিচিত, কিন্তু কে পিছন দিক দিয়ে সে ঠিক বুঝতে পারছিল না। সামনে ঘুরে দাঁড়াতেই সে হতভম্ব হয়ে গেল। হে তো অভয়, কিন্তু ও এখানে কি করছে? ও এত তাড়াতাড়ি এলোই বা কী করে? আর তাছাড়া আমার বাড়িতে এসছে আমাকে কিছু না জিজ্ঞাসা করে। কিচ্ছু বোঝার আগেই কানে তার প্রথম যে কথাটা এলো সেটা অভয় তার বাবাকে বলছিল, মেসোমশাই, আমি সঞ্চিতার ক্লাসমেট, একসাথেই পড়ি। ও আর আমি ডাক্তারিটা একসাথেই বলতে পারেন পড়াশুনো করে পাশ করেছি। বিগত 3 বছর ধরে আমি আপনার মেয়েকে জানি না কখন নিজের অজান্তেই পছন্দ করে ফেলেছি। হ্যাঁ জানি আমি এখনও হয়তো প্রতিষ্ঠিত নই, যার কারণে আপনার দুশ্চিন্তা হতেই পারে, কিন্তু মেসোমশাই আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি কখনোই অসুখী রাখবো না। এই বিশ্বাসটুকু আপনি করতে পারেন আমার উপরে। আর তাছাড়া আমার নিজের বাবা মা নেই, আপনারা নয় আমার বাবা মা হিসেবেই থেকে যাবেন সারা জীবন। মেসোমশাই আপনাকে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে আমাকে একটু সময় দিতে পারবেন, যাতে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আপনার মেয়েকে নিজের ঘরের লক্ষ্মী হিসেবে নিয়ে যেতে পারি। মেসোমশাই হাত জোর করে বলছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আর আমি কথাও দিচ্ছি আমি আপনাকে নিরাশ করব না। বেশ খানিকক্ষণ চিন্তাভাবনা করার পর সঞ্চিতার বাবা সঞ্চিতার মাকে জিজ্ঞাসা করতে পাঠালো সঞ্চিতাকে যে মেয়ের মত কী। যথারীতি সঞ্চিতার মা সঞ্চিতাকে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করাতে সঞ্চিতার সেদিন কিছু বলতে পারি। তার কারণ সে কখনো কল্পনাই করতে পারেনি যে অভয় এতটা সাহস দেখিয়ে তার বাড়ি এসে তারই মনের কথাগুলোকে তার বাবা মায়ের সামনে উপস্থাপন করবে। আনন্দে লজ্জায় সে লাল হয়ে গেছিল। তাই সামান্য মাথাটা নিচু করাতেই মা হ্যাঁ সম্মতিটাই বুঝতে পেরেছিল। যথারীতি বাবাকে এসে জানালো। বাবাও 1 বছরের সময় দিল। ঘরের ভিতরে জানালা দিয়ে বাইরে চেয়ারে বসে থাকা অভয়ের দিকে সঞ্চিতা এক দৃষ্টিতে তাকিয়েছিল। অভয়ও কথার ফাঁকে সঞ্চিতার দিকে তাকিয়ে এক পলকে বুঝিয়ে আশ্বস্ত করে দিয়েছিল যে সে সারাটা জীবন তার জন্য আছে। যথারীতি 1 বছর পর অভয় নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে গেল। সে আজ প্রতিষ্ঠিত ডাক্তার। বলা বাহুল্য সঞ্চিতাও আজ ডাক্তার, তবে শহরের না। সে একটাই কথা চিন্তা করে রেখেই ছিল ছোট থেকে, যারা দরিদ্র, যারা পয়সার কারণে ভালো ডাক্তার দেখাতে পারেন না, বিনা চিকিৎসায় মারা যায়, বিনা চিকিৎসায় ভুক্তভোগী হয়, তাদেরকেই সে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করবে। সেই কারণেই সে গ্রামে একটা ছোট্ট চিকিৎসালয় খুলে সেখানেই সকল গ্রামবাসীদের চিকিৎসা করতে লাগলো। গোটা 1 বছর পর আজ অভয় তাকে নিতে আসছে। দূর থেকে অভয়ের রাতে সঞ্চিতাদের বাড়ি আলোয় ভরে গেল। সানাইয়ের সুরে চারিদিক মুখরিত হলো। জুঁই ফুল, বেল ফুল, রজনীগন্ধা ফুলের গন্ধে চারিদিক মোমো করতে লাগলো। অভয় আর সঞ্চিতার আজ বিয়ে। ধুমধাম করে দুজনার বিয়ে হলো। পরের দিন সকালে বিদায়ের পালা। বাবা মাকে প্রণাম করছে এমন সময় বাবা অভয়ের হাতটা ধরে বলল, আজ আমার কান্নার দিন নয় অভয়, আজ আমার মেয়েরও কান্নার দিন নয়। জানো কেন?
কারণ আমি নিশ্চিত চোখের জল ফেলার মতন কারণ তুমি কখনোই দেবে না আমাকে। তুমি যে আমার মেয়েকে ভালো রাখবে সেটা আমি অনেক আগেই বুঝেছি, আর আমার এই বিশ্বাসটাকে কখনো বিফলে যেতে দিও না। ভালো থেকো, সুখে সংসার করো দুজনে। মাকে প্রণাম করাতে বলল, একদম চোখের জল ফেলবি না। বহুদিন হলো রে, অনেক তো চোখের জল ফেলেছিস, এবার তো একটু হাস রে মা। গুছিয়ে সংসার করবি, স্বামী যত্ন করবি। দেখিস অভয় যেমনি তোকে ভালো রাখার জন্য নিজের সর্বস্বটা দিয়ে দেবে, তুইও তেমনি একজন ভালো স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণিত করবি। কখনো অভয়কে নিরাশ করবি না। সাবধানে যা, খুব ভালো থাকিস দুজন। এই বলে বিদায়ের পালা। স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দুজন কলকাতায় ফিরবে বলে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কিচ্ছু বলছে না। চোখেই কত কথা, কত ভাষা তাদের ফুটে উঠছে। দুজনেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ট্রেনের অপেক্ষায় তাকিয়ে থাকলো।